ধন্যবাদ। জি। নতুন বার্তা, অনেক কিছুই নতুন। যেমন বদ্ধগৃহে নয়, উন্মুক্ত আকাশে বাংলার প্রান্তরে সর্বপ্রথম যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্য মুক্ত বাতাসে, মুক্ত আকাশে তারা প্রথম শপথ দিতে যাচ্ছেন, এটা বাংলার ইতিহাসে একটা প্রথম। দেন পরিণত রাজনৈতিক প্রজ্ঞার অভিষেক জনাব তারেক রহমান সাহেব সোফার আমরা জানতে পেরেছি বিএনপি দলের প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কে থাকবেন সেটা সময়ের ব্যাপার, আমরা জানতে পারবো। তাই তারেক রহমান সাহেব উনি সর্বপ্রথম ব্যক্তি যিনি 60 বছর বয়সে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এই বাংলাদেশে প্রথম শপথ নিতে যাচ্ছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদ যখন প্রথম শপথ নিয়েছিলেন ওনার বয়স ছিল 46। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ওনার বয়স ছিল 52। যখন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমবার শপথ নিয়েছিলেন ওনার বয়স ছিল 46। সো বাংলাদেশের 60 এজে প্রথম শপথ নিতে যাচ্ছেন জনাব তারেক রহমান, ওনার বয়স 60। তো পরিণত বয়সে সুন্দরভাবে উনি নেতৃত্ব, কর্তৃত্বে, ব্যক্তিত্বে, সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আমাদের প্রত্যাশার জায়গা, ওনার প্রাপ্তি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আদর্শ যে সবার আগে দেশ, এই প্রত্যাশা নিয়ে আমরা আগামীকাল এই অনুষ্ঠানের অপেক্ষায় আছি। আমাদের জনাব তারেক রহমান সাহেব উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই তারেক রহমান সাহেব নিজে চোখে দেখেছেন ওনার বাবাকে একটা সেক্টর কমান্ডার হিসেবে উনি দেখেছেন 71-এর মুক্তিযুদ্ধ। আবার অনেক ইনসিডেন্ট, স্যাড ইনসিডেন্ট, ওনার বাবার মৃত্যু উনি নিজে চোখে দেখেছেন। ওনার মা বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তার উত্থান পতন উনি দেখেছেন। নিজে 17টা বছর দেশের বাইরে ছিলেন, তারপর এসে নিজের মাকে উনি কবরস্থ করেছেন, নিজে হাতে কবর দিয়েছেন। তো এটা ওনার, আমি বলবো যে প্রত্যেকটা সেক্টরে একটা প্রশিক্ষণের ব্যাপার থাকে। তা এটা ওনার রাজনৈতিক প্রশিক্ষণ এবং পরীক্ষার বদলে আজকে উনি 2/3 মেজরিটি নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য সেই ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। কারণ গণতন্ত্রের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনে উনি 2/3 ভোটে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। সেই হিসাবে উনি প্রধানমন্ত্রী এবং যে গুরুত্বপূর্ণ পদে যারা আসবেন, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা তাদের অপেক্ষা আছি। অনেকের দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি কে হচ্ছেন অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুকের নাম। ইট ইজ নট ওভার দ্য নাইট। তারেক রহমান সাহেব বাংলাদেশে এসে প্রথম কথা বলেছেন যে আমার একটা পরিকল্পনা আছে, আই হ্যাভ এ ড্রিম। তো যখন উনি বিভিন্ন সিটে যে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত করেছিলেন, দিয়েছিলেন, যেটা নমিনেশন দিয়েছিলেন, তখনই উনি নির্বাচন করেছেন কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে, কে কোন বিষয়ে প্রজ্ঞাবান, কে কোন সাইডে বিজ্ঞ, তাকে হয়তো সে দায়িত্ব দেবেন। আবার মন্ত্রী পরিষদ একটা ছেলে খেলা না। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সঠিক সর্বোচ্চভাবে দেশ সেবার জন্য দরকার একদম চৌকস মন্ত্রিপরিষদ। এই চৌকস মন্ত্রিপরিষদ আবার ব্যালেন্সিং হতে হবে। এই বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট আছে, তা এমন কোনো মন্ত্রী একই ডিস্ট্রিক্টে 10 জন, আরেক ডিস্ট্রিক্টে মোটেই না, কিন্তু একই ডিস্ট্রিক্টে অনেকজন থাকতে পারে। যেমন আমরা জানতে পেরেছি আমাদের চিটাগংয়ের একটা গ্রাম থেকে 3 জন লোক সংসদ সদস্য হয়েছেন। আমরা জানতে পেরেছি যে চিটাগংয়ে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে একজন সংসদ নির্বাচিত হয়েছেন। আমরা জানতে পেরেছি 385 ভোটের ব্যবধানে একজন সংসদ নির্বাচিত হতে পারে। এগুলো হতেই পারে। এটা কিন্তু মন্ত্রিত্ব সিলেকশনের ক্রাইটেরিয়া নয়। মন্ত্রিত্ব সিলেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে সর্বপ্রথম হতে হবে দেশপ্রেমিক, তারপর হতে হবে প্রজ্ঞাবান। জি, সেক্ষেত্রে আপনি তো বললেন উনি তো একদম ড্রিম না, প্ল্যানের কথাও বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান।
এবং সেই প্ল্যানের জায়গাটায় যদি বলি যে অর্থমন্ত্রী হিসেবে এই জায়গাটা মানুষ অনেক গুরুত্ব দিচ্ছে, কারণ খুব দক্ষতার সাথে এই অর্থনীতিকে যদি দিক নির্দেশনা না দিতে পারে তাহলে বাংলাদেশের এখন যে অবস্থা, অর্থনৈতিক যে প্রেক্ষাপট, তাতে খুব মুশকিল হয়ে যাবে। সেখানে কীরকম হওয়া দরকার যদি বলি অর্থমন্ত্রী? দেখুন, অল ওভার দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ দ্য বেস্ট সেক্টর। কোনো দেশের ইকোনমি যদি ভঙ্গুর দশায় থাকে তো ওই দেশকে স্বাবলম্বী দেশ বলা যাবে না, বরং ভিক্ষুকের দেশ পরিণত হয়ে যায়, শুধু যেখানে যায় সেখানেই। তা এই অর্থ সেক্টরটা কন্ট্রোল করার জন্য প্রথমত চৌকস প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি হবেন মাননীয় প্রধানমন্ত্রী, দেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীটা এই ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস হতে হবে। কেন? ডাইম হচ্ছে, ডিতে হচ্ছে ডিপ্লোম্যাট। অল ওভার দ্য ওয়ার্ল্ড টু মেনটেন রিলেশন ইউ হ্যাভ টু বি ডিপ্লোম্যাট, কৌশলী হতে হবে। দেন ইনফরমেশন, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমরা অত্যাধুনিক জগতে বসবাস করছি। আই মিন এই যে মিডিয়া বান্ধব বা আইসিটি বান্ধব এই সেক্টরে যার জ্ঞান যত বেশি তাকে এই ব্যাপারে সিরিয়াস হতে হবে। দেন ইকোনমি হচ্ছে ব্যালেন্স। স্টেক হোল্ডারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে ইকোনমিক সেক্টর দিয়ে কোন সেক্টরে কেমন করে বিনিয়োগ করতে হবে তার সুস্পষ্ট প্ল্যান এই ইকোনমিক সেক্টর এবং অর্থমন্ত্রীর মাধ্যমে আসে। একটা দেশ ভবিষ্যৎ একটি বছর কেমন করে চলবে, একটা রাজনৈতিক দল কেমন করে তারা দেশের ক্ষেত্রে অবদান রাখবে, এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন অর্থমন্ত্রী বাজেট প্রণয়নের মাধ্যমে। তা বাজেট প্রণয়নের মাধ্যমে ইমোশনাল ব্ল্যাকমেইলিং হয়তো কোনো স্কোপ নাই। এই ব্যাপারে যার জ্ঞান বেশি আছে, সুস্পষ্ট ধারণা আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তাকেই দেওয়া উচিত। জি, তাকে তো দেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় হয়তো যদি কোনো ইঙ্গিত থেকেও থাকে সেটা নিঃসন্দেহে আপনিও এখন বলবেন না, যেহেতু কালকে আমরা একটা দিন অপেক্ষা করলেই সেই মুখ দেখতে পাবো যে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। কিন্তু তারপরে একটু জানতে চাই যে খুব বেশি দেশের বাইরে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা সম্পন্ন কেউ বসলে ভালো হবে কি না? দেখুন, মানে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেছেন, কয়েকটা সেক্টরে আমাদের খুব প্রজ্ঞাবান, দুর্নীতিমুক্ত, প্রযুক্তি বান্ধব লোকের প্রয়োজন। যেমন বাইরের দেশের সঙ্গে রিলেশন করতে গেলে অত্যন্ত মেধাবী এবং কৌশলী হতে হবে। আচ্ছা, ইকোনমিক সেক্টরে যেমন আমার এই ডক্টর ইউনুস সাহেব আশিক নামক একটা ভদ্রলোকে নিয়ে এসেছিলেন, উনি বিশ্ব রেকর্ড করেছেন প্যারাজাম্প দিয়ে, কিন্তু বাইরে থেকে বিনিয়োগে নিয়ে কোনো রেকর্ড করতে পারেন নাই। আপনি বিটার চেয়ারম্যানের কথা বলছেন? বিটার চেয়ারম্যানের কথা বলেছি, আশিক চৌধুরী। তাই মিন আমাদের দৃষ্টিকোণ থেকে যে তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে মানুষের জনপ্রিয়তাকে অর্জন করেছেন। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে উনি যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, ওনার মেধার ইঞ্জিনিয়ারিং করে এমন লোককে এখানে সিলেকশন করবেন যিনি দেশে আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং বিদেশ থেকে প্রচুর আমাদের দেশে বিনিয়োগ আনতে পারবে এবং দেশটাকে ব্যালেন্স করতে হবে। অর্থমন্ত্রী এটা শুধু দুইটা ওয়ার্ডে ব্র্যাকেট করা হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। যেমন আমাদের যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, উনি দেশের বাইরে যখন জাতিসংঘ মিশনে গেলেন, ওই মিশনে এমন একটা রাজনৈতিক দলের দুইজন সদস্য নিয়ে গিয়েছেন যেটা নিবন্ধিত নয়। এই ধরনের কোনো বিতর্কিত ডিসিশন যাতে না হয়। উনি কিন্তু একজন নোবেল বিজয়ী, উনি একজন ওয়ার্ল্ড ফেমাস। আপনি বলছেন